প্রবাদ আছে, রক্ষকই যখন ভক্ষক। কিন্তু বাংলাদেশ রেলওয়েতে এ প্রবাদকেই দেয়া হয়েছে ভিন্ন এক মাত্রা। ভক্ষককেই দায়িত্ব দেয়া হয়েছে রক্ষকের। বলছি সেবা সংস্থাটির মহাপরিচালক আফজাল হোসেনের কথা। ডিজি হওয়ার আগে তিনি যে দায়িত্বেই ছিলেন সেখানেই উঠেছে শত শত কোটি টাকা অনিয়মের অভিযোগ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প তার যোগসাজশেই হয়েছে 13,361 কোটি টাকার অনিয়ম। সরকারি অডিট নিরীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। এসব অডিট নিষ্পত্তি না হতেই বেশিরভাগ টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। আর যার বিরুদ্ধে এসব অভিযোগ তিনি প্রশ্ন তুলেছেন অডিটর টিমের দক্ষতা নিয়ে। বিস্তারিত আরিফুর রহমান সবুজের রিপোর্টে। দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়নের বিশাল এক স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। এতে বিনিয়োগ হয় বিপুল অঙ্কের, কাজও এগিয়েছে সেভাবেই। কিন্তু হিসাবের খাতা খুলতেই বেরিয়ে আসে স্বপ্নের এই প্রকল্পের ভয়ঙ্কর অনিয়মের চিত্র, যার নেপথ্যে ছিলেন রেলের বর্তমান ডিজি আফজাল হোসেন, ছিলেন প্রকল্পটির পরিচালক। কিভাবে কোন প্রক্রিয়ায় এই অনিয়ম হয়েছে তা উঠে এসেছে সরকারি অডিট রিপোর্টে। প্রকল্পটির ৪২টি ধাপে 13,361 কোটি 52 লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে ওই রিপোর্টে। আর্থিক অনিয়মের সবচেয়ে বড় কৌশলটি নেওয়া হয় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনে বাঁধ নির্মাণের ক্ষেত্রে। মূল চুক্তিতে বাঁধের উচ্চতা ধরা হয়েছিল 7.3 মিটার, চুক্তি মূল্য ধরা হয়েছিল 11,138 কোটি টাকা। কিন্তু কাজ শুরু হতেই আসে নকশায় পরিবর্তন। 1.7 মিটার কমে বাঁধ নির্মাণ করা হয় 5.6 মিটার, অথচ পরিশোধ করা হয় চুক্তির পুরো অর্থ। এখানেই সরকারের আর্থিক ক্ষতি 2,130 কোটি 42 লাখ টাকা। শুধু বাঁধের উচ্চতাই নয়, বাঁধটি তৈরিতে নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়েছে এমন তথ্য উঠে এসেছে রেল পরিদর্শন অধিদপ্তরের এক প্রতিবেদনে। আমরা মাটি খুঁড়েও দেখার চেষ্টা করেছি, এখানে পাথরের যে টুকরো বা ভাঙা যে পাথর থাকার কথা সেই রকম কোনো কিছুই মিলেনি। গ্রেভেলও আমরা দেখতে পাইনি, বেশিরভাগই এরকম ভাঙা ইট দেখতে পেয়েছি। অর্থাৎ এতে যেটি হয়েছে, রেলের যে এমব্যাকমেন্ট বা এই যে বাঁধটি, সেই বাঁধটির বিয়ারিংয়ের যে ক্ষমতা সেটি একেবারেই কমে যাবে বলছেন রেল সংশ্লিষ্ট যারা তারা। সরকারি অডিট রিপোর্টে বলা হয়েছে, বিয়ারিং ক্যাপাসিটি কমার পাশাপাশি এ অনিয়মের মাধ্যমে ঠিকাদারকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে 25 কোটি টাকা। স্টোন চিপস এবং গ্রাভেলের পরিবর্তে ব্রিক খোয়া ব্যবহার করা হয়েছে, কারণ স্টোন চিপস এবং গ্রাভেলের দাম হলো অনেক বেশি আর ব্রিক খোয়ার দাম কম। তাহলে এখানে ঠিকাদারকে অবৈধভাবে আর্থিক সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প পরিচালক আফজাল হোসেন তারা এই দোষসাজশে এই অপকর্মগুলো করছে এবং অনেক নিম্নমানের কাজ হয়েছে। লাইনের স্লিপারের উপরে যে পাথর দেয়া হয়েছে তা নিয়েও রয়েছে প্রশ্ন। মোড়া পাথরের সাথে দেয়া হয়েছে ইটের খোয়াও। এই যে এটা, হ্যাঁ যে এগুলো হইছে, এই যে এটা আপনি ভাঙেন, এটা পাথর ওইটা আর এটা কি এক, দেখেন ভাঙেন, এই পাথর না, এটা ইডেরই জামাইট। ঠিকাদারকে আর্থিক সুবিধা দিতে এমন কোনো অনিয়ম বাকি নেই যা করা হয়নি এই প্রকল্পে। উচ্চ মূল্যে চুক্তি, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত উপকরণ আমদানি, চুক্তি লঙ্ঘন, নিম্নমানের কাজ, নকশায় পরিবর্তন সহ নানা কৌশলেই হয়েছে এই অনিয়ম। প্রায় 39,000 কোটি টাকার বিশাল এই প্রকল্পের নথির যে হিসাব, সরকারি অডিটের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিন্ন এক বাস্তবতা। প্রশ্ন তোলা হয়েছে কাজের প্রতিটি ধাপ নিয়ে। রিপোর্টটিতে স্পষ্ট বলা হয়েছে, প্রকল্প পরিচালকের যোগসাজশে ঠিকাদারকে আর্থিক সুবিধা পাইয়ে দিতেই এই অনিয়ম করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে সেই প্রকল্প পরিচালকেই এখন রেলের সর্বোচ্চ পদে বসেছেন। প্রশ্ন হলো, কিভাবে তা সম্ভব হলো? যার কর্তৃত্বাধীনে একটা প্রকল্পে এই ধরনের বড় ধরনের দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে, তাকে আবার আরো ধরনের পুরস্কৃত করাটা কিন্তু কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। বিফোর ইট ইজ প্রুভড দ্যাট হি ইজ নট রং। যে সুবিধাটা আপনার যারা ইমপ্লিমেন্টিং এজেন্সি বা ঠিকাদার পেয়েছে, তারা কিন্তু যে সুবিধাটা পেয়েছে তার অংশ কিন্তু পিডিও পেয়ে থাকতে পারে। সেটা না হলে তার বিনিময়ে তাছাড়া তিনি এই সুবিধাটা তাকে দিবেন না।
অভিযোগ রয়েছে 2023 সালে চায়না থেকে 100টি নতুন কোচ আমদানিতেও হয়েছে শত কোটি টাকার অনিয়ম, যার প্রকল্প পরিচালকও ছিলেন আফজাল হোসেন। উচ্চ মূল্যে আমদানি করা হলেও ট্রায়াল রানেই এসব ট্রেনের চাকায় ফাটল দেখা যায়। এখন অন্য একটি লাগেজ ভ্যানের চাকা লাগিয়ে পরিচালিত করা হচ্ছে এসব কোচ। এ নিয়ে চলছে অভ্যন্তরীণ তদন্ত, তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আফজাল হোসেন। এই কোচগুলো আসলে কেনা হয়েছিল যে নতুন যে রেল লাইন চলবে সেখানে, কিন্তু এই রেল ট্রেনগুলো চালানো হয়েছে অন্য রুটে, যেখানে এই মানের না। এটা কিন্তু অন্য কোনো প্রজেক্টের চুক্তির সাথে হুবহু এক না। কাজে হয়তো অনেকটা এটা না বুঝে হয়তো এটা তারা অনেক কিছুই আপত্তি করছে এবং আরবিট্রেশন চলছে। আরবিট্রেশনে যার পক্ষে রায় যাবে সে পাবে। আফজাল হোসেনের পদোন্নতি নিয়েও রয়েছে প্রশ্ন। তৃতীয় গ্রেড থেকে 1 লাফে ডিজি পদে বসে যান আফজাল হোসেন, যেটি প্রথম গ্রেডের পদ। এত অনিয়মের পর কিভাবে তিনি এই পদে বসলেন তার উত্তর নেই রেলমন্ত্রীর কাছেও। আমি কাউকে সর্বোচ্চ পদে প্রোভাইড করিনি, আমি পেয়েছি। আর একই সেম টাইমে তদন্ত চলমান। তো তদন্ত আমি এসে পেয়েছি, তদন্ত চলমান। আমি 6 মাসের মতো আছি। তদন্ত রিপোর্টটা পাওয়ার পর নিশ্চয়ই যদি মনে হয় যে না এখানে তার দায়িত্বের ব্যত্যয় ঘটেছে, ডেফিনেটলি অ্যাকশন হবে। এর আগে খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত রেল সংযোগ প্রকল্প নিয়েও শত কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠে আফজাল হোসেনের বিরুদ্ধে। ওই প্রকল্পেরও পিডি ছিলেন তিনি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা ঠেকাতে আন্তর্জাতিক লবিং জোরদার করেছে মিয়ানমার। এই তথ্য জানিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক সামি হামদি বলছেন, রাখাইনে স্থিতিশীলতা আনতে বিশ্ব সম্প্রদায়কে নিয়ে রাজনৈতিক উদ্যোগ নিতে পারে বাংলাদেশ। পাশাপাশি থার্ড কান্ট্রি সেটেলমেন্ট বা অন্য কোনো দেশে রোহিঙ্গারা গেলে সেটি নৈতিকভাবে মিয়ানমারের জয় হবে বলে মনে করেন তিনি। এমনটা হলে মিয়ানমার বিশ্ব মঞ্চে বাংলাদেশকে দুর্বল হিসেবে উপস্থাপন করবে বলে আশঙ্কা তার। মাহফুজ মিশুর রিপোর্ট। নতুন পুরনো মিলিয়ে 12 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে 1 দশক ধরে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা বিপুল সংখ্যক এই মানুষ নিজ দেশে ফিরতে চাইলেও তার কোনো বাস্তব সম্ভাবনা এখনো নেই। শরণার্থী ও উদ্বাস্তুদের নিয়ে দীর্ঘদিন কাজ করা বিবিসি খ্যাত সাংবাদিক সামি হামদিও বলছিলেন, রাষ্ট্র পরিচয়হীন এই মানুষগুলোকে নিয়ে নানামুখী চক্রান্ত করছে মিয়ানমার। Myanmar is trying to ensure Rohingya don't go home, and that's why they are lobbying the United Nations. রোহিঙ্গারা দেশে ফিরুক এটা কোনোভাবেই মিয়ানমার চায় না, বরং এটা বন্ধ করতে জাতিসংঘ সহ বিভিন্ন মহলে তৎপরতা চালাচ্ছে জান্তা The সরকার। absence of a political roadmap from Dhaka. জাতিগত নিধনের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হত্যা, ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে সে দেশের সরকার। রাখাইনে অস্থিরতার কথা বলে 9 বছরেও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি তারা। এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে রাজনৈতিক উদ্যোগ নিতে ঢাকাকে তাগিদ দিচ্ছেন এই বিশ্লেষক। The Rohingya issue, which is a regional issue, is the route by which Bangladesh can become an international power. রাখাইনে অস্থিরতা বন্ধ করতে পারেনি মিয়ানমার, এজন্য সেখানে আন্তর্জাতিক রাজনৈতিক উদ্যোগ জরুরি। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন পাঠিয়ে প্রয়োজনে পরিস্থিতি সামাল দিতে হবে। এই কাজে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। Bangladeshis can celebrate. রোহিঙ্গা ইস্যুতে দেশে রাজনৈতিক ঐক্যমত্য তৈরির পাশাপাশি সুনির্দিষ্ট কর্মকৌশল না থাকলে ভুগতে হবে বলেও ধারণা তার। The absence of a political roadmap discourages people from giving the aid and support to Dhaka. একটা রোডম্যাপ লাগবেই, তা না হলে আন্তর্জাতিক সহায়তাও কিন্তু মিলবে না। তুরস্ক যেভাবে সিরিয়া শরণার্থীদের অর্থনৈতিক কাজে লাগিয়েছে, সেই অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে। In the Fatah area in Istanbul. তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হলে সেজন্য বাংলাদেশকে খেসারত দিতে হতে পারে বলে সতর্ক করেন তিনি। Policy by which they don't push the Rohingya to go home, Bangladesh will unwittingly allow Myanmar to succeed. মিয়ানমার সীমান্ত বন্ধ করবে না কখনো। এই অবস্থায় আরো রোহিঙ্গা আসতে পারে। তারা যদি বাংলাদেশ থেকে অন্য দেশে যায়, সেটি মিয়ানমারের এক প্রকার বিজয় হবে। এই সুযোগে অন্য দেশ থেকেও বাংলাদেশে শরণার্থী আসার ঝুঁকি থাকে। পাশাপাশি এ নিয়ে বাংলাদেশকে বুলিও করবে মিয়ানমার। Bangladesh into submission. We see what happens in geopolitics. If you bully them once, they bully you twice, they bully you 3 times. রোহিঙ্গা সংকটের সমাধান না হলে যে অস্থিরতা হবে তার পরিণতি ঢাকার পাশাপাশি ওয়াশিংটন, বেইজিং, দিল্লি সহ সব পক্ষকে ভোগ করতে হবে বলেও মনে করেন তিনি।
2017 থেকে 2026 গেল 9 বছরে রোহিঙ্গা সংকটের মাত্রা, আসার সংখ্যা, তার প্রভাব কিংবা সমস্যার কোনো সমাধানের রাস্তা, কোনো কিছুর ক্ষেত্রেই ইতিবাচক কোনো অর্জন নেই বাংলাদেশের। একই সাথে দিনকে দিন কমছে আন্তর্জাতিক সহায়তাও। তাই অদূর ভবিষ্যতে এই সংকট কিভাবে সামাল দেবে বাংলাদেশ, সেটি সম্ভবত এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। সার সংকটে প্রতিদিনই বাড়ছে কৃষকের ভোগান্তি। ডিলারের কাছে মিলছে না কাঙ্ক্ষিত সার, অন্যদিকে খুচরা দোকানে পাওয়া গেলেও কিনতে হচ্ছে বেশি দামে। চাষিদের অভিযোগ, অসাধু ব্যবসায়ী ও ডিলারদের কারসাজির কারণে তৈরি হয়েছে এই সংকট। যদিও ডিলাররা বলছেন তারা সরবরাহ পাচ্ছেন কম। অন্যদিকে সারের কোনো সংকট নেই বলে দাবি কৃষি বিভাগের। বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে আমনের আবাদ। চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে চাষিদের, কিন্তু সার সংকটের কারণে দুশ্চিন্তা কাটছে না। আইডি কার্ড জমা দিয়ে 1350 টাকা নেয়। আমার 6 বিঘা জমিন, আমি 1 বস্তা সার নিছি। সারার তুরটি হবার লাগছে, সার পাই নে, তার জন্য আমার আবারটা বসি যাবার লাগছে। সার বেগরে খেত নষ্ট হয়ে যেতে আছে, সার পাইতে আসি না, লাইন ধরে সার নেওয়া তো ফিরে ফিরে মারামারি। শুধু আমনই নয়, অন্যান্য ফসল চাষেও সার সংকট ভোগাচ্ছে কৃষককে। ডিলারের কাছে দিনের পর দিন ধর্ণা দিয়েও কাঙ্ক্ষিত সার পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে অনেকে বেশি দামে সার কিনছেন, কেউ আবার বাড়তি টাকা দিয়েও সার পাচ্ছেন না। এদিকে সময় মতো জমিতে সার না দেয়ায় গাছে দেখা দিয়েছে বিভিন্ন রোগব্যাধি। দাম বেশি, আবার সিরিয়ালে থাকুন নাগে, 1 সপ্তাহ দেরি করা, নানান ধরনের বাহানা টানা এই ধরনের কথাবার্তা বলে। সার মোটামুটি পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি। এবার ইউরিয়া সার 150 টাকা ধরা নিছে, পটাশ 150 টাকা, বিষ যেটা দিছিল 20 টাকা, সেটা হয়েছে 50 টাকা 100 টাকা। সবজি গাললো সার নাগে, তারপরে মনে করে রোয়াজ ধান ক্ষেত বাড়ি তো সার নাগে, আমরা তো দাম দিয়েও পাচ্ছি না। কৃষকদের অভিযোগ, অসাধু ডিলাররা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন কারসাজি চলছে বলেও দাবি করেন অনেকে। ডিলারের কাছে গেলে তো পাই না, ওরা বলে সার আমার কাছে নাই, শেষ হয়ে গেছি, আগে এসে এখন করছি দেই। এখন খুচরা দোকানের কাছে ওখানে পাওয়া যায়, ওরা একটু দাম বেশি নেয়। পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যায় না। 40-50 টাকা সারের কেজি, প্রতিটা সারের কেজি হয়ে গেছে। আর সারের ক্রাইসিস, সার পাওয়া যায় না। কিছু অসাধু ডিলার আছে বা ব্যবসায়ী আছে, তারা সার মজুত করে রাখতেছে। বিএনপি সরকার ইতিপূর্বে ছিল, তখনও সারের ক্রাইসিস, এখন আবার বিএনপি সরকার আছে, আবার সারের ক্রাইসিস। এইটা এই ঘটনাটা কিছু চক্রের কারণেও হয়, কারণ ডিলারের চক্রান্তর কারণেও হয়। অবশ্য ডিলারদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, সরবরাহ কম থাকায় চাষিদের চাহিদা মতো সার দেওয়া যাচ্ছে না। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন তারা ডিলারের থেকেই সার কিনে বিক্রি করছেন। অল্প মাল গাড়ি মিল করতে হয়, তো এই 24 বস্তা 8 বস্তা এই সারটা তো আর দেওয়া যায় না, গাড়ি পাবো কিভাবে দূরে থেকে, গোড়াশাল থেকে। এই জন্য ওনারা মিলাইতে একটু সময় লাগে, সময়ের কারণে একটু দেরি করে। আমাকে যেভাবে ভাগ করে দেয় ওইভাবে আমরা আইনা বিক্রি করি। কৃষকের চাহিদা পূরণ করতে পারছেন? যতটুকু আমাদের ছোট, মানে ব্লকটা ছোট, সেই হিসাবে মোটামুটি আমরা চাহিদা করি। বড় ডিলারদের কাছ থেকে আনতেছি, আমি খুচরে বেচতেছি। আমরা ডিলার না, কিন্তু ডিলার ওরা ওই ওখান খুচরে বেচতেছি। যেভাবে দিচ্ছে 2-4 বস্তা বস্তা দিচ্ছে, আমরা আনি 2 দিন 3 দিন বেচতেছি, আবার যা আনতেছি বেচতেছি। ওখানে সরকারি রেট দিচ্ছে, আমরা ওখান থেকে আনিয়ে খরচ সহ 1 টাকা পার কেজিতে 1 টাকা বেশি দিয়ে বেচতেছি। কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকটই নেই, তবে অসাধু ব্যবসায়ীদের কারসাজির বিষয়ে তাদের জানা আছে, তাই নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আমরা যেটা চাহিদা চেয়েছিলাম আমরা সেগুলো সম্পূর্ণ পেয়েছি এবং আমাদের ডিলাররা এটা উত্তোলন করছে। তো আমার যে মজুত আছে সেই মজুত যথেষ্ট, তো আশা করি আমাদের সংকট হবে না। যা চাহিদা ছিল সে অনুসারে আমরা সার পেয়েছি এবং উত্তোলন করা হয়েছে এবং কৃষকরা সেটি ব্যবহারও করছেন। তো আমাদের কুড়িগ্রাম জেলায় এই মুহূর্তে সারের কোনো সংকট নেই। শুধু মৌখিক আশ্বাস নয়, ফলন বিপর্যয় ঠেকাতে সরকার নির্ধারিত দামে যেন চাহিদা মতো সার পাওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করার দাবি চাষিদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের পর আলোচনায় ইরানের শীর্ষ বাণিজ্য সহযোগী দেশগুলো। তালিকার শুরুতেই চীন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্কের নাম। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্যানুযায়ী তেহরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার বেইজিং, দুবাই, আঙ্কারা, বাগদাদ, মস্কো ও দিল্লির সাথেও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণের বাণিজ্য। 5,000-এরও বেশি নিষেধাজ্ঞা বয়ে বেড়ানো ইরানের জন্য অর্থনীতির চাকা সচল রাখাটাই এখন বিরাট চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ ইরান। এই সংখ্যা ছাড়িয়েছে ৫,০০০। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমাদের বিধিনিষেধে ক্রমেই অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তেহরান। বার্ষিক মুদ্রাস্ফীতি পৌঁছেছে ৬৬%। প্রতি মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন ২০ লাখ রিয়ালে নেমেছে ইরানি মুদ্রার মান। প্রতিকূল এমন পরিস্থিতিতেও ভগ্নদশার অর্থনীতি জিইয়ে রাখতে মরিয়া ইরান। দেশটির আয়ের উৎসে যখন নতুন করে কার্যকর মার্কিন নিষেধাজ্ঞা, তখন আবারও আলোচনায় ইরানের প্রধান বাণিজ্য সহযোগী দেশগুলো। এ তালিকায় রয়েছে চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও তুরস্ক। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য বলছে ২০২৪ সালে ইরানের মোট রফতানির পরিমাণ $৫৬ বিলিয়ন। সর্বোচ্চ পরিমাণ রফতানি হয়েছে যথাক্রমে চীন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্যে শুধুমাত্র বেইজিংয়ের সাথেই বাণিজ্য প্রায় $১৪.৫ বিলিয়ন, যার সিংহভাগ অপরিশোধিত জ্বালানি তেলের। একই সালে ইরান সবচেয়ে বেশি পণ্য আমদানি করেছে সংযুক্ত আরব আমিরাত থেকে, ডলারের অঙ্কে পরিমাণ ২১ বিলিয়নের বেশি। চীন ও তুরস্ক থেকে আমদানি হয়েছে প্রায় $৩০ বিলিয়ন সমমূল্যের। ইউরোপ থেকে সেই পরিমাণ $৬ বিলিয়ন কিছুটা বেশি। তবে মিসাইল হামলার অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি তেহরানের সাথে সকল অর্থনৈতিক লেনদেন ছিন্ন করে আমিরাত। এতে করে চরম বিপাকে পড়তে হবে ইরানকে, কেননা দেশটির মোট আমদানির ৩০% যোগানদাতা সংযুক্ত আরব আমিরাত। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যেসব প্রযুক্তি ইরানিরা কিনতে পারতেন না, তার বেশিরভাগই আসত আমিরাত থেকে। নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়বে তুরস্ক, ইরাক, ভারত, পাকিস্তানের মতো ইরানের অন্যান্য বাণিজ্য সহযোগী দেশগুলো। অনিক রহমান, যমুনা নিউজ।